ফেমিনিস্ট ফ্যাক্টর লাইভ ভাবনা বিনিময়ে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আড্ডা। আজকে আমাদের আড্ডার বিষয়টা বেশ ইন্টারেস্টিং এবং আমাদের মধ্যে যে দুজন অতিথি আছেন তারাও খুব জনপ্রিয় লেখক, অনেকের পছন্দের লেখক, অনেকের পছন্দের মানুষ। তাদেরকে নিয়ে আমরা আজকে আড্ডা দেব। আমাদের আজকের আড্ডার বিষয়টা আগে শুরুতেই বলে নিই, আজকে আমাদের আড্ডার বিষয় বিজ্ঞাপনে নারী। বিজ্ঞাপনে নারীর উপস্থাপন, নারীকে কিভাবে আমরা দেখছি বিজ্ঞাপনে, কিভাবে দেখা উচিত, কিভাবে আসা উচিত, কিভাবে নারীর উপস্থাপন হওয়া উচিত বিজ্ঞাপন জগতে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। নানা অজানা কথা, বিশ্লেষণ, মূল্যায়ন এগুলো জানবো। এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের সাথে কথা বলবেন আমাদের অতিথি। প্রথমে পরিচয় করিয়ে দিই মাসকাওয়াত আহসানের সাথে। তিনি শিক্ষক, সাংবাদিক এবং লেখক। আমাদের আরেকজন অতিথি মেহেরুন নূর রহমান। তিনি লন্ডনে একটি মিডিয়া এজেন্সির সাথে অনেক দিন ধরে কাজ করছেন, মিডিয়া ব্র্যান্ডস বাংলাদেশ, সেখানে তিনি আছেন। মেহেরুন আপা অ্যাসোসিয়েট গ্লোবাল বিজনেস অপারেশন ডিরেক্টর হিসাবে। তো মেহেরুন আপা, মাসকাত ভাই দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। কেমন আছেন আপনারা? মাসকাত ভাইয়ের কাছে আগে জানতে চাই। ভালোই আছি মনে হচ্ছে, বিশেষ করে ঈদ এসে গেল, ঈদের খুশিতে আছে। মেহেরুন আপা, কি অবস্থা, কেমন চলছে? আজকে তো ঈদ এখানে, ইনফ্যাক্ট আজকে এখানে। আর জাস্ট একটু বলি, আমি যে মিডিয়া ব্র্যান্ডস যেটা বাংলাদেশ, এটা আসলে একটা মাল্টিন্যাশনাল, সো এটার হেডকোয়ার্টার লন্ডনে, আমি এখানে আছি আর কি। আচ্ছা আচ্ছা, ওকে, শুরু করে দিই আমাদের আলোচনা। আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের বেশ কিছু মানুষ আমরা পেয়ে গেছি যারা দেখা শুরু করেছেন। আমি প্রথমেই আমাদের বিজ্ঞাপন জগতের বিষয়ে আমার একটু কথা বলতে চাই যে ছোটবেলা থেকেই দেখছি যে বিজ্ঞাপন জগৎ নিয়ে খুব একটা অস্বস্তিকর একটা ফিলিং হয়, একজন নারী হিসাবে হয়, একজন সচেতন মানুষ হিসাবে হয়। কিন্তু যে পরিবর্তনটা আমরা আশা করি সে পরিবর্তনটা খুব ধীরে হয়, খুব ধীর গতি, যেন কারো কানে পৌঁছাচ্ছে না। এটার পেছনে হয়তো কোনো একটা প্রেশার আছে, অনেকের মাথায় বিষয়গুলো আসলেও করা সম্ভব হয় না, নানান রকম টানাপোড়েন চলে আমার কাছে মনে হয়। ফলে যে আমরা যে কথা বলেই যাচ্ছি বা আমরা যে আমাদের অস্বস্তিটা প্রকাশ করেই যাচ্ছি, সেটা যেন মূল জায়গা থেকে আঘাত করে না। মাসকাত ভাইয়ের কাছে আমি প্রথমেই আসতে চাই যে মাসকাত ভাই, প্রথমেই জানতে চাইবো যে বাংলাদেশের বিজ্ঞাপন জগৎ, বিশেষ করে টেলিভিশন, বিলবোর্ড, পত্রপত্রিকা, এগুলোতে নারীর যে উপস্থাপন, নারীকে যেভাবে দেখা হচ্ছে বা উপস্থাপন করা হচ্ছে, এটা আপনার চোখে কিভাবে ধরা পড়ে, আপনি কেমন ভাবে দেখেন? ধন্যবাদ। বিজ্ঞাপন তো আসলে খুব শক্তিশালী একটা মাধ্যম। বিজ্ঞাপনের মধ্যে মাত্র 10 সেকেন্ড 15 সেকেন্ডের মধ্যে একটা এমন গল্প বলে দেওয়া যায় যেটা কিনা সারা জীবন টিকে যেতে পারে, মানে ক্লাসিক বিজ্ঞাপনও হয়। তো এই শক্তিশালী মাধ্যমে সাধারণত উনি মেহেরুন নিশ্চয়ই পরে এসে বলবেন যে কারা আসেন, কাদের পছন্দের জায়গা। আসলে শিল্প সাহিত্যের আগ্রহী অনুরাগী মানুষেরাই বিজ্ঞাপনের জগতে আসে। কপি রাইটাররা কোনো না কোনো ভাবে কবি। হ্যাঁ, এটা কিন্তু দেখবেন যে এটা পৃথিবীর সব জায়গায় সত্য। কবি, কেউ একটু পেইন্টিং করে, মানে এই জগতের মানুষ। এখন বাংলাদেশ সম্পর্কে বলার আগে আমি একটুখানি পেছনে যেতে চাই। যে আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটা সময় ছিল যখন একজন ছাত্র একজন ছাত্রীর সঙ্গে কথা বলতে চাইলে প্রক্টরের কাছে লিখিত একটা দরখাস্ত দিতে হতো যে আমি হয়তো সাদিকুন্নেসার সঙ্গে কথা বলতে চাই। তো এখন এই সাদিকুন্নেসার সঙ্গে অনুমতি না নিয়ে কথা বললে আবার 50 পয়সা ফাইন বের সে সময়। এই হচ্ছে তাহলে সমাজ, যে সমাজটাতে নারী এরকম একটা অমূল্য ব্যাপার ছিল। হ্যাঁ, তো এখন আপনি দেখুন বাংলাদেশ যে সময়টাতে শিল্প সাহিত্য অঙ্গনটা তৈরি হয়েছে, যে সময়টাতে ধরুন বিউটি বোর্ডিং গড়ে উঠেছে, ওই সময় কিন্তু একজন নারী এসে সেখানে বিউটি বোর্ডিং এ প্রবেশ করা মানে
যেহেতু সংখ্যায় নারীরা সেভাবে বাইরে থাকতো না, মানে এটা যেন একটা বলা যায় যে টাইটানিক জাহাজ এগিয়ে এসেছে এবং ওই পুরুষরা ওখানে ডিঙি নৌকার মতো দুলে উঠছে তাদের হৃদয়ে। এবং এই বাস্তবতাটা কিন্তু আপনি দেখবেন যে অনেক জায়গাতেই আছে, এখনো আছে। যে অফিসে হয়তো কয়েকটা ছেলে আড্ডা দিচ্ছে, ওখান দিয়ে পাশে দিয়ে একটা মেয়ে হেঁটে যাওয়া মানে একটা জাহাজ হেঁটে যাওয়া এবং এতে দুলে ওঠে ডিঙি নৌকা। তখন আপনি বুঝতে পারছেন যে যখন এই ডিঙি নৌকাগুলো একটা কবিতা লিখছে, তখন কিন্তু তার কাছে নারী কিন্তু সেই জাহাজ, তার মানে একটা ইলিউশন কিন্তু তৈরি হয়ে গেল সমাজ বাস্তবতা থেকে। বিশ্ববিদ্যালয়ে যদি 50 জন পুরুষ 50 জন নারী পড়ছে, ওরকম কোনো অনুমতির ব্যাপার নেই, ওইরকম একটা অবস্থা থেকে যদি আপনার ধরুন শিল্প সাহিত্যটা বিকশিত হলো, তাহলে আপনি শিল্প সাহিত্যে কিন্তু নারীকে এত ওভার রেটেড দেখবেন না। আপনি দেখবেন যে সব কবি তারা প্রেমের জন্য কেঁদে, একজন নারীর জন্য কেঁদে রীতিমতো অন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। হ্যাঁ, এগুলো ভালো, কারণ হচ্ছে যে আপনাকে শিল্প সাহিত্যের জগতে তো মানুষের একটা ভেতরের প্রণোদনা দরকার থাকে। তো সেই প্রণোদনাটা ওয়ার্ডসওয়ার্থ যেমন খুঁজেছেন প্রকৃতির মধ্যে, তাই না? আপনি দেখবেন যে শামসুর রহমানের মতো কবিও কিন্তু চেষ্টা করেছেন যে প্রকৃতির মধ্যে থাকতে বেশি, কিন্তু অনেক কবি পারেননি। তাদের ঘুরে ফিরে ওই নারী তাদের বিষয়। এখন এই কবিতাগুলো পড়ে আমরা বড় হয়েছি, আমাদের কাছেও কিন্তু এক ধরনের নারীর সঙ্গে কফি খাওয়ার সময় এক ধরনের টেনশন তৈরি হওয়া। তো হয়ে গেছে কি এইরকম একটা সমাজ বাস্তবতায় যে বিজ্ঞাপন শিল্পটা গড়ে উঠেছে বা দর্শকের রুচি তৈরি হয়েছে। আমি আমাকে নিজেকে দর্শক ভাবছি, আর যারা এই ক্ষেত্রটা তৈরি করেছেন তাদের কথা বলছি। আমার মনে হচ্ছে যে এইভাবে আসলে নারী প্রথমে খুব একটা বলা যায় যে উপাসনার জায়গা ছিল, তারপর ধীরে 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 অন্যায়িত একটা জায়গায় এসেছে। আমরা যে জায়গায় আপত্তি জানাচ্ছি সেটা হচ্ছে নারীকে কেন অন্য করা হচ্ছে। তাই আমার মনে হচ্ছে যে এর আগেই সমাজ মনস্তত্ত্বের ব্যাপারটা একটু উল্লেখ করা দরকার। আমার মনে হয় যে এরপর আমরা বিজ্ঞাপন জগতের মানুষের কথা শুনবো, তারপরেই আসলে বিষয়টা তাই। আমার কাছে মনে হয় যে যারা কপি লিখছেন এবং যারা বিজ্ঞাপনে নির্মাণ, এমনকি বিজ্ঞাপনে মডেল হিসাবে কাজ করছেন, নারী বা পুরুষ যেই হোক, তাদের সবার মধ্যে যে একটা অ্যাকসেপ্টেন্স যে হ্যাঁ এইটাই স্বাভাবিক, তাদের ভেতরে ওই জিনিসটাই হয়তো তৈরি হয় নাই যে এটা ঠিক না, বা এটা আমরা এভাবে জেন্ডার সেন্সিটিভিটিটাই আমাদের বেড়ে ওঠার মধ্যে আসে নাই। মেহরুন আপার কাছে আসি, যে মেহরুন আপা দীর্ঘদিন বাংলাদেশেও আপনি দীর্ঘদিন এশিয়াটিকে কাজ করেছেন, আপনার দীর্ঘ অভিজ্ঞতা, অনেক বড় জায়গা থেকে আপনি কাজ করেছেন উঁচু পদে। তো আপনি এই জায়গাটা আমাকে বলুন যে বিজ্ঞাপনে ধরেন সার্ফ এক্সেল নারীর মুখের উপর কাপড় ছুঁড়ে দিচ্ছে হাজবেন্ড এসে, এটা কি পরিষ্কার করেছে, হয় নাই কিছু, এবং মেয়েটাও একেবারে মর্মে মরে যাচ্ছে, মর্মে যে কি করলাম, আমার জীবন শেষ। তো এই যে জায়গাটা, এখন আমরা একটা খুব সূক্ষ্ম পরিবর্তন আমি দেখি যে ছোট কিছু পরিবর্তন, তারা হয়তো একটু জেন্ডার সেন্সিটিভ হওয়ার চেষ্টা করছে, যে কিছু কিছু বিজ্ঞাপনে হাজবেন্ড ছুটির দিনে কাপড় কাচ্ছে, ঠিক আছে ছুটির দিনটা আমি কেটে দিচ্ছি, হ্যাঁ, কিন্তু ওর মুখে কাপড় মেলে ছুঁড়ে মারছে না, যেটা মারা কারোর মুখেই মারা উচিত না, কিন্তু হাজবেন্ড যে কাচ্ছে এইটাকে একটা বিশাল বড় ব্যাপার হিসেবে আমরা দেখছি, রান্না করছে সেটাকেও আমরা বড় ব্যাপার হিসেবে দেখছি। অবশ্যই এটা অ্যাপ্রিসিয়েটেবল, কিন্তু এট দ্য সেম টাইম আমরা যখন দেখছি যে একটা মেয়ে বড় পদে যাচ্ছে সেটাও দেখাচ্ছে, কিন্তু সেই মেয়েটাকে একই সাথে দেখাচ্ছে সে সুন্দরীও, সে অসুন্দর হয়ে বড় পদে যাচ্ছে না, সে সৌন্দর্য সহ বড় পদে যাচ্ছে। তো এই যে জায়গাটা, এই যে একটা চেঞ্জে আসলো, কিন্তু কেন কোনো ড্রাস্টিক চেঞ্জে আসতে পারছে না? মূল জায়গাটা কোথায়? কেন সেই জায়গাটা তারা কি ধরতে পারছে না, নাকি ধরতে পেরেও অ্যাপ্লাই করতে পারছে না?
প্রথমত থ্যাংক ইউ মুনমুন আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য, এই টক শোতে ডাকার জন্য। এখন বিজ্ঞাপনে যে মেয়েদেরকে এভাবে উপস্থাপনা করা হয়, নারীদেরকে, এটার পিছনে কিছু কারণ আছে। প্রথম যে জিনিসটা আমি বলবো যে বিজ্ঞাপন, আপনারা সবাই জানেন বিজ্ঞাপন কোনো নাটক না বা কোনো গল্প না যে ওখানে আমি আসলে কোনো সোশ্যাল মেসেজ দিতে চাই। দিতেই পারেন, অবশ্যই বিজ্ঞাপন একটা বড় মাধ্যম, কিন্তু মেইন মোটিভই হচ্ছে একটা বিজ্ঞাপনে, সেটা হচ্ছে যে আপনি আপনার প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করছেন এবং আপনি একটা সার্টেন টার্গেট গ্রুপকে রিচ করতে চাচ্ছেন যারা আপনার এই প্রোডাক্টটা কিনবে। শুধু মুনাফা হচ্ছে বিজ্ঞাপনের পেছনের প্রধানত কারণ। এখন আমরা যারা বিজ্ঞাপন সাথে জড়িত, যারা ক্রিয়েটিভ এজেন্সিতে আছে, যারা আমি সবসময় কাজ করছি একটু মিডিয়া পার্টে, কিন্তু ক্রিয়েটিভ এজেন্সি যারা মেইনলি অ্যাডভার্টাইজমেন্টটা তৈরি করছে, যেখানে আমরা অনেক ইনপুট দিয়ে থাকি, তো আমাদের যেটা করতে হয়, যখন একটা ধরেন ইউনিলিভার সার্ফ এক্সেল তৈরি করছে, ধরেন একটা নতুন প্রোডাক্ট এসছে, আমাদেরকে ব্রিফ দেওয়া হলো যে আমরা না এটা হাউস ওয়াইফদেরকে টার্গেট করতে বা উইমেন সার্টেন এজ গ্রুপকে টার্গেট করতে চাচ্ছি, তাহলে এটা কিভাবে আমরা তাদের কাছে যেতে পারবো? তখন আমাদের যেটা করতে হয়, আমাদের প্রচুর কনজিউমার রিসার্চ করতে হয়। আমরা ঘরে ঘরে গিয়ে বিভিন্ন রিসার্চ সেন্টার আছে, তারা আমাদেরকে সাপ্লাই করে সব ডেটা। তারা মূলত ওই শ্রেণীর ওই গ্রুপের মহিলাদের সঙ্গে, নারীদের সঙ্গে গিয়ে কথা বলে এবং তাদের মনোজগৎটা জানার চেষ্টা করে, তারা কি ভালোবাসে, তারা জীবন, তাদের ডিজায়ারটা কি, তাদের আকাঙ্ক্ষা কি, তারা জীবনে কি চায়। এখন আপনি যখন দেখবেন একটা অ্যাডভার্টাইজমেন্টে দেখানো হচ্ছে যে স্বামী খুব রাগ করেছে, কাপড় কেন পরিষ্কার হচ্ছে না, বা একটা মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে আমার প্রথম চাটা খেয়ে শ্বশুর শাশুড়ি যেন বলে যে আহা খুবই ভালো একটা চা রান্না হয়েছে, তাকে একটা অ্যাকসেপ্টেন্স দিচ্ছে এই ধরনের। কারণ এটা হচ্ছে মেয়েদের, আমাদের দেশের আনফর্চুনেটলি ওই গ্রুপের না ডিজায়ার। আমাদের দেশের ওই গ্রুপের মেয়েরা আসলে স্বামীর কাছে ভালো গৃহিণী, সুগৃহিণী হিসাবে উপস্থাপিত হতে চায়, তারা শ্বশুর বাড়িতে ভালো বউ হিসাবে উপস্থাপিত চায়। এবং এই জিনিসটাই, সেটা যখন আমরা এই ধরনের ডেটা প্রচুর দেখতে পাই যে হ্যাঁ এইটা মেয়েদের না, এই জিনিসটা বারবার আসছে, আমাদের একটা কোয়েশ্চেনিয়ার থাকে যে আপনি কি চান জীবনে, আপনি কি 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 ব্লা ব্লা ব্লা, তার মধ্যে দেখা গেল যে 80% মেয়েই বলছে যে সে খুব ভালো বউ হতে চায়, সে খুব ভালো স্ত্রী হতে চায়। এবং এই যখন এই কোর জিনিসগুলো যখন চলে আসে, তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের কাজ করতে হয়। মাসকাত ভাই যেটা বললেন যে অবশ্যই কপিরাইটার যারা, তারা কবি, তারা ভীষণভাবে নারী দ্বারা অনুপ্রাণিত, তাদের লেখায় সেটা চলে আসে, কিন্তু তাদের লেখার জন্য কিন্তু আমাদের কিছু ইনস্ট্রাকশনস দেওয়া থাকে যে ভাই আপনি কিন্তু এই লাইনে লিখবেন। এখন যেহেতু আমরা একটা পেট্রিয়ার্কাল সোসাইটির মধ্যে বড় হয়েছি এবং এখানে পুরুষ নারীর ভুবনই বলা হয় হচ্ছে তার ঘর, প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন কিন্তু সেখানে বলা হচ্ছে আপনার ভুবনকে রাঙিয়ে তুলুন। আপনার ভুবনটা কি ছবিতে দেখানো হচ্ছে, সে লিভিং রুমে যাচ্ছে, কিচেনে যাচ্ছে, বাথরুমে যাচ্ছে, মানে তার ভুবন হচ্ছে এটা, তার স্বামী, সন্তান, বাচ্চা। এবং তো যখন আমাদের এই জিনিসগুলো বারবার করে আসছে, আমাদের মেয়েদের, নারীদের এই জিনিস, এই কারণেই হচ্ছে কি অ্যাডভার্টাইজমেন্ট গুলো ওই ধরনের বারবার করে ওইভাবেই তৈরি করা হচ্ছে। আমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সি গুলো যেটা করা উচিত বলে মনে করি, যে তারা এই স্টেরিওটাইপ যে আইডিয়া গুলো থেকে বের হয়ে গিয়ে একটু অন্যভাবে মেয়েদেরকে পোট্রে করতে পারে। সেটা হচ্ছে যে আমি ভালো বউ হতে চাই, কিন্তু আপনি যদি সত্যি ভালো করে একটা হাউস ওয়াইফের সাথেও কথা বলেন, তাহলে কিন্তু জানতে পারবেন সেও হেল্প পায়, সেও কিন্তু খুব খুশি হয় তার স্বামী যদি সে তাকে সাহায্য করে। এখানে আমিও কিন্তু ইউজ করলাম ওয়ার্ডটা খুশি। এখনো আমাদের সমাজ ব্যবস্থা কিন্তু ওই পর্যায়ে যায় নাই যেখানে পুরুষরা ঘরের কাজকে আসলে তার দায়িত্ব বলে মনে করবে। এখনো ঘরের কাজ কিন্তু নারীরই দায়িত্ব, সে নারী ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, পুলিশ অফিসার হোক, পাইলট হোক, স্বামী যখনই হেল্প করছে বেশ একটা ভালো ভালো ভাব নিয়ে, আমি খুব ভালো স্বামী কারণ আমি আমার বউকে সাহায্য করি, উইকেন্ডে কাপড় কেচে দেই, আমার বাচ্চার ন্যাপিটা একটু চেঞ্জ করে দিচ্ছি। তো এই যে জিনিসগুলো, তো এই যে আসলে একটা অ্যাডভার্টাইজমেন্ট গুলো যে কোনো কিছু কোনো সমাজকে রিফ্লেক্ট করে, আমাদের সমাজ কি চাচ্ছে সেটা রিফ্লেক্ট করে। একটা মেয়ে পড়াশোনা করছে, সে সুন্দর, অবশ্যই সবার সুন্দর থাকা উচিত, সবার সৌন্দর্যের যত্ন নেওয়া উচিত, কিন্তু একমাত্র সুন্দর হলে আমি কিছু অ্যাচিভ করতে পারবো, বা সৌন্দর্য না হলে আমি আত্মবিশ্বাসের যে অভাবটা,
এই জিনিসগুলো যে তুমি যেমন হোয়াট এভার ইউ আর বিউটিফুল, এবং তোমাকে ওই জিনিসটাকে নিয়ে আসা, সেইটার ব্যাপারে অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সিগুলো কাজ করতে পারে। কিন্তু আসলে না, অনেক সময় আমাদের হাত পা বাঁধা থাকে, যে আমরা হয়তো একটা খুব রাডিক্যাল আইডিয়া নিয়ে গেলাম ক্লায়েন্টকে, ক্লায়েন্ট বলে ভাই এটা তো আমার প্রোডাক্ট টার্গেট অডিয়েন্স হয়তো নিবে না, হয়তো ওই প্রোডাক্ট আমার বিক্রি হবে না। তারপর এইসব তো বাধা তো আছে। তারপর আমি মনে করি যে ডেফিনেটলি এটা বোধহয় একটা বেশ বড় বাধা, যে ক্লায়েন্টের একটা চাপ থাকে, কারণ সমাজের যে চাহিদা, সেটাকেই তো আসলে তো মূল উদ্দেশ্যটা ব্যবসা করা এবং পণ্য বিক্রি করা, পণ্যকে আকর্ষিত করা ভোক্তার কাছে। তো এইটার জন্য আসলে সমাজ পরিবর্তনের যে দায়িত্বশীলতার জায়গাটা, ওটার থেকে বড় হয়ে দাঁড়ায় ব্যবসার জায়গাটা। তো আমি আপনার কাছে এই বিষয়ে আবারও আসবো। আমি এখানে একটু মাসকাত ভাইয়ের কাছে একটু আসতে চাই, যে মেহরিন আপা যেটা বলছিলেন যে সৌন্দর্য, যে সুন্দর হয়ে থাকার যে একটা আইডিয়া দেওয়া হয়, এবং সেটা নারীর ক্ষেত্রেও পুরুষের ক্ষেত্রে কম হলেও পুরুষের ক্ষেত্রেও কিছুটা। তা কিন্তু সৌন্দর্যের যে কনসেপ্ট, যে সুন্দর ত্বক, সাদা ত্বক, আপনি তো অনেক আপনার যে আন্তর্জাতিক মিডিয়াতে আপনার কাজের অভিজ্ঞতা, এবং আপনি অনেক চারপাশে দেখেন, আপনার দেখার জায়গাটা কেমন, যে এই যে সৌন্দর্যের যে কনসেপ্টটা, সেটা পশ্চিমে বা অন্যান্য দেশে মিডিয়া জগতেও, বিজ্ঞাপন জগতেও ধীরে ধীরে কিন্তু পরিবর্তন হচ্ছে। সেটা আসলে কতটা পরিবর্তন হচ্ছে? পশ্চিমে কি আসলেও খুব বড় আকারে পরিবর্তন আসছে? গায়ের ত্বকের রং আলাদা হলেও সে সুন্দর, তার নাকটা বড় হলেও সে সুন্দর হতে পারে, সে লম্বা না হলেও সুন্দর মানুষ হতে পারে। এই জায়গাগুলো কি পশ্চিমেও কি আসতে পেরেছে? আর আমরা কি আসলে এই জায়গাটায় আমাদের কোনো কাজ করার আছে? যেটা আপনি বলছিলেন যে সমাজ পরিবর্তন না হলে, ওই মূল জায়গাটায় হাত না দিলে আসলে বিজ্ঞাপন জগৎ নিয়ে কথা বলে তেমন লাভ হবে না। উনি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা বলেছেন সেটা হচ্ছে যে মাসুদ ভাই একটু যদি ইয়ারফোনটা মুখের কাছে একটু নেন, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, তো উনি যে ব্যাপারটা উল্লেখ করেছেন এটা খুব গুরুত্বপূর্ণ, যে আমাদের টার্গেট অডিয়েন্স, তাকে রিসার্চ করে আমি তো তার কাছেই প্রোডাক্টটা বিক্রি করবো, সুতরাং তার মনোজগৎকে আমার জানতে হয়। এই মনোজগৎটি কি? এই মনোজগতের কাছে সৌন্দর্যের কিন্তু একটা সংজ্ঞা তৈরি করে দেওয়া হয়েছে। সৌন্দর্য কিন্তু আসলে এটা একটা সাবজেক্টিভ ব্যাপার, মানে আমি যা দেখছি ওই 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 আরেকজন ব্যক্তির মধ্যে কিন্তু সৌন্দর্য নাই। সৌন্দর্যের সংজ্ঞাটা আমার মনের মধ্যে আছে, আমি ওই সংজ্ঞাটা অ্যাপ্লাই করে ওই মানুষটাকে দেখছি। এই জন্য সমাজ আমার মধ্যে সৌন্দর্য সম্পর্কে যে ধারণা বেঁধে দিয়েছে, ওটাই প্রতিফলিত হচ্ছে আমার অভিমতে। কাজেই এই যে মানুষ যে সৌন্দর্যকে যেভাবে জানে, এটাও কিন্তু আসলে কোনো না কোনো ভাবে এই তার একটা তৈরি করা জিনিস, সেটা একটা কৃত্রিম ধারণা সৌন্দর্য সম্পর্কে। কারণ মানুষ কিন্তু প্রত্যেকে সুন্দর, এবং 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 মানুষের মনের সৌন্দর্য এবং শরীরের সৌন্দর্য, এই দুটো একেবারে পরস্পর প্রবিষ্ট একটা ব্যাপার। এই কারণে আপনি দেখবেন যে কিছু মানুষকে নির্মল, কিছু মানুষকে দেখলেই আপনার মধ্যে একটা ইতিবাচক একটা প্রশান্তি আসবে। এটাই আসলে আমার মনে হয় যে সৌন্দর্য, যে আরেকজন মানুষ যে একটা কমফোর্ট জোন তৈরি করতে পারে অন্য মানুষদের জন্য। তো এখানে একটা জিনিস কিন্তু আমাকে বলতেই হবে, আমি তো পুরোপুরি সহমত ভাই এখানে হতে পারবো না। তো ব্যাপারটা হচ্ছে যে এই ছোটবেলায় নানি দাদিরা যে রূপকথার গল্প বলে, সেই রূপকথার গল্পে কিন্তু আপনি দেখবেন যে 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 নায়িকা থাকে, রাজকন্যা হয়, এই রাজকন্যার দুধে আলতায় গায়ে রং। তার মানে আপনি বুঝতে পারছেন যে রূপকথার গল্পই কিন্তু মানে এই বিজ্ঞাপনের আজকের যে স্ক্রিপ্ট, আমরা যে ফেয়ার এন্ড লাভলি মানুষের ত্বক ফর্সা করার জন্য এক ধরনের আদিম প্রচারণা চালিয়ে এসেছে, বিক্রি করেছে এই ধরনের একটা ক্রিম, যেটা একটা অবাস্তব একটা ব্যাপার কিন্তু ঘটিয়েছে। এটা সম্ভব হয়েছে ওই যে ছোটবেলা থেকে এই ফেরি টেল গুলোর মধ্যে, এই যে একটা সৌন্দর্য সম্বন্ধে শিশুর মনের মধ্যে একটা ধারণা দিয়ে দেওয়া। এটা এগুলো এখন চেষ্টা করা হচ্ছে যে কমিক টমিক গুলোতে বা বিভিন্ন ভাবে দেখানো হচ্ছে। আপনি দেখবেন যে হলিউডের ছবিতেও এখন একজন আফ্রিকান
নায়িকাকে সুপার ওম্যান হিসেবে নিয়ে আসা হচ্ছে। এই আগের যে একটা স্টেরিওটিপিক্যাল ধারণা আমাদের মনের মধ্যে তৈরি করে দেওয়া হয়েছে সৌন্দর্য সম্পর্কে, সেটা কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে। দেখবেন যে হলিউডে কিন্তু ওই প্রবণতাটা কমে গিয়েছে, এবং সৌন্দর্য সম্পর্কে সত্যিকার যে ধারণাটা মানুষের মধ্যে থাকা উচিত, যেটা উনি উল্লেখ করেছেন, যে একজন মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস থাকে যে আই এম দ্য ওয়ে আই এম, আমি যেরকম আমি সেরকম ভাবে নিজেকে উপস্থাপন করবো। এবং এবং এই ব্যাপারটা হচ্ছে যে ওই সমাজ মনস্তাত্ত্বিক। আপনি খেয়াল করলে দেখবেন যে নারীরাই এই সৌন্দর্য সম্পর্কে এরকম একটা ধারণা এঁকে দিয়েছেন, কারণ নারীরাই কিন্তু এইসব গল্প বলেন, দাদারা এত কথার গল্প বলতে পারেন না। এই সৌন্দর্যের যে ধারণার জায়গাটা, এই যে আমাদের সৌন্দর্যের সম্পর্কে যে একটা স্টেরিওটাইপ চিন্তা, এইটাকে পরিবর্তন করার ক্ষেত্রে মিডিয়ার তো একটা বড় ভূমিকা আছে। মিডিয়ার ভূমিকা আছে। মিডিয়া, যেমন আমি হলিউডের কথা উল্লেখ করেছি, তারা কিন্তু উদ্যোগ নিয়ে ফেলেছে। তারা কিন্তু তাদের ছবিগুলোতে ধীরে ধীরে ওই মিথটাকেই ভেঙে দিচ্ছে, যে এই যে সাদা মানুষের যে পৃথিবী রচনার যে একটা কাল্পনিক ব্যাপার, এটা একটা ইলিউশনারি ওয়ার্ল্ড। তো ওইটাকে কিন্তু হলিউড দেখেন, ওরা কিন্তু ওই ঝুঁকিটা নিচ্ছে, বড় ঝুঁকি। একটা হলিউডের ছবি আপনি রিলিজ করবেন, এটাও কিন্তু বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকি, যে তাদেরও তো টার্গেট অডিয়েন্সকে চ্যালেঞ্জ করা, একটা ক্লিশেকে চ্যালেঞ্জ করা। তো সেইটা তো করতেই হবে, তাহলে শিল্প সাহিত্য জগতে থেকে শুধু টাকা পয়সা উপার্জন করতে এলে এর চেয়ে তো অন্য জায়গায় চলে যাওয়া উচিত, যেখানে ডাইরেক্ট টাকা পয়সার লেনদেন। একদমই তাই। মেহরুন আপা, এইখানে যে মাসকাত ভাই যেটা বলেন যে আমাকে ঝুঁকিটা নিতে হবে, আমি যদি সমাজ না হলে কিন্তু আসলে এটা একটা চক্রের মতো চলতেই থাকবে, ওই মুখের উপর কাপড় এসে পড়তেই থাকবে। কারণ আলটিমেটলি আমি যদি ভোক্তার মানসিকতার জায়গাটা না ধরতে পারি, যে আমরা কি দেখি যে মেয়েরা সারাক্ষণ ঘরের কাজ করেই যাচ্ছে আর বাকি সময়টা ত্বক আর চুলের চর্চা করছে, এই হচ্ছে মেয়েদের কাজ। এবং ছেলেরা হচ্ছে অফিসে যাচ্ছে, তারা রেডি হচ্ছে, একটা খুব কমন সিনারি, যেটা শুধু বিজ্ঞাপনে না, টেলিভিশন, নাটকে, চলচ্চিত্রে, সবখানেই আমরা দেখি। তো যেহেতু চলচ্চিত্র বা টেলিভিশন নাটকে ক্রিয়েটিভিটির সেই জায়গাটা হয়তো কিছু স্বাধীনতা পরিচালকের বা স্ক্রিন রাইটারের আছে, কিন্তু বিজ্ঞাপনের ক্ষেত্রে নানান রকম মানে প্রেশার আছে। তো সেই প্রেশারে আপনি ক্লায়েন্টকে আপনি আপনার যে ক্লায়েন্ট আপনাকে বিজ্ঞাপন বানাতে দিয়েছে, আপনি একজন মিডিয়া এজেন্সি, অ্যাড এজেন্সির কর্মী হিসাবে আপনি তাকে সেই জায়গাটা তুলে ধরছেন কিনা, কিংবা বাংলাদেশের অ্যাড ফার্ম গুলো সেই জায়গাটুকু তাদের মাথায় দিচ্ছে কিনা। আমার ধারণা কিছু কিছু দিচ্ছে, এবং সেটা আসছে এই প্রেশার থেকে। আজকে আমরা যে কথাগুলো বলছি এগুলোও কিন্তু এক ধরনের প্রেশার। তো এই যে জায়গাগুলো, সমালোচনার জায়গাগুলো, এগুলো কি আপনার কি মনে হয় যে আশানুরূপ ভাবে আপনারা কি ক্লায়েন্টের সাথে ডিল করছেন এই বিষয়গুলো নিয়ে? এই ব্যাপারে আসলে যে জিনিসটা বলতে চাচ্ছি, যেটা মাসকাত ভাই বলে যে ক্লিশে যে আইডিয়াগুলো, সেগুলোকে চ্যালেঞ্জ করা। আমি এখানে যখন লন্ডনে আসলাম, প্রথম যে এজেন্সিতে কাজ করলাম, আমার ক্লায়েন্ট, আমি ইউনিলিভারের জন্য কাজ করেছিলাম প্রথম 3 বছর। সেই সময় আমাকে ডাভ নিয়ে কাজ করতে হয়েছে। তো ডাভের আমরা একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতাম, সেটা হচ্ছে যে বাচ্চা এখানে সমস্যা হয় কি, যে পশ্চিম দুনিয়াতে সাদা কালো তো বিশাল, এখনো যতই ওরা মুখে যাই বলে থাকুক না কেন, আমরা সবাই জানি যে সাদা কালোর বিশাল একটা ব্যাপার আছে। সেটা যে কোনো অ্যাওয়ার্ড ফাংশনে গেলে আমরা দেখতে পাবো যে নমিনেশন পাচ্ছে সাদারা বেশি, অ্যাওয়ার্ড পাচ্ছে সাদারা বেশি, যে কোনো কিছু সব জায়গাটাতে, যেটা ডিবাঙ্ক করার চেষ্টা করা হচ্ছে এখানে নানাভাবে। কেউ সাহসী কিছু পরিচালক, সাহসী কিছু মানুষ যারা সমাজ পরিবর্তনে বিশ্বাসী রাখে, ব্যবসার সাথে সাথে তারা এগিয়ে আসছে, কখনোই তারা সফল হচ্ছে, এবং সফল হলেই হয়তো আরো মানুষ আসবে। এখন অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সির সঙ্গে যেটা অবশ্যই, যেটা আমাদের কিছু ক্রিয়েটিভিটির দিকতে, যেটা আপনি বললেন মুনমুন, যে একটু সমস্যা, আমাদের হাত পা বাঁধা থাকে অনেক সময়। বাট আমি আশাবাদী, এবং সেটা রিফ্লেকশন আসছে। আমি যেটা প্রথম বলছিলাম যে ডাবের যেটা হতো, এখানে যে জিনিসটা হচ্ছে, বাচ্চা মেয়েরা যেখানে করে, তারা মডেলদের মতো সুন্দরী হতে চায়, তারা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে জিরো সাইজ ফিগার হতে চাচ্ছে, তারা
12 বছর বয়সী তাদের ব্রেস্ট ইমপ্ল্যান্ট করার জন্য বাবা মাকে প্রেশার দিচ্ছে, কারণ তারা সেই ওই আপনি দেখবেন এখানে ডলের ফিগারটাও যদি আপনি দেখেন, বারবি ডলের এটা নিয়ে কত সমালোচনা হচ্ছে যে বারবি ডলের শরীরটাও একদম ওই যে 36, 24, 36 করে তৈরি করা হয়েছে। তারপরে মানে এই ধরনের একটা বাচ্চা মেয়ে বড় হচ্ছে ওগুলো নিয়ে, এবং সে স্বপ্ন দেখছে তার স্কিনে কোনো ফ্রেকলস থাকবে না, সে সে সুন্দর ফিগার হবে, এবং যখন সে একটু মোটা সে বুলিড হচ্ছে। এবং এখানে তো অনেক বেশি, এখানে বাচ্চা কাচ্চারাও তো একটু সেলফ ভীষণ সেন্সিটিভ হয়, ওরা দেখা যাচ্ছে অনেক সুইসাইডের কেস হচ্ছে বুলিড হয়ে। তো আমরা যেটা করতাম যে গিয়ে গিয়ে স্কুলে গিয়ে গিয়ে, এটা কিন্তু ডাভের আন্ডারে, ডাভকে স্পন্সর করে আমরা যেতাম গিয়ে এখানে অনেক স্কুলে গিয়ে আমরা প্রোগ্রাম করতাম, যেখানে বলতাম বাচ্চা মেয়েদেরকে এবং ছেলে এবং মেয়েদেরকে যে তুমি যেরকম তুমি সেরকম সুন্দর আছো, হ্যাঁ তোমার স্বাস্থ্য, তোমাকে নিজেকে সুন্দর রাখতে হবে, হেলদি ইটিং এর জন্য তোমাকে ফিট অ্যান্ড ফাইন থাকতে হবে, বাট ইট ডাজন্ট মিন যে তোমাকে সরু কোমর হতে হবে, তোমাকে এইটা হতে হবে, তোমার ওইটা হতে হবে। তো এই যে এই ধরনের জিনিসগুলা যে আসছে, এই ধরনের জিনিস আমাদের দেশে হওয়া উচিত। এখন সেটা আসছে কি আসছে না। আমি যখন 12 বছর 20, 18, 19 বছর আগে আমার ক্যারিয়ার শুরু করেছি অ্যাডভার্টাইজিং এজেন্সিতে, তখন ফেয়ার অ্যান্ড লাভলির অ্যাডভার্টাইজমেন্ট গুলো কিরকম হতো জানেন? যে একটা মেয়ে হেঁটে চলে যাচ্ছে, ছেলেটা নোটিস করছে না, তারপর সে ফেয়ার অ্যান্ড লাভলি দিল, ওদিকে বাতাস বইতে লাগলো, চুল উলতে রাখলো, ছেলেটা তাদের প্রেমে। তো এটা ছিল কনস্ট্যান্টলি। তারপরে তো সমালোচনা হতে থাকলো। এই ধরনের প্রোগ্রামের যে ভীষণ দরকার এবং লেখালেখির যে কি ধরনের দরকার, সেটা যে কোনো মানুষের চিন্তা ভাবনাকে নাড়া দেওয়ার জন্য ভীষণ দরকার। তো তারপরে কি হলো যে আমি থাকতে থাকতে, আমি 2006 পর্যন্ত ছিলাম, আমি থাকতে থাকতে কিন্তু চেঞ্জ আসা শুরু করলো যে ফেয়ার অ্যান্ড লাভলি তো ভীষণই প্রফিটেবল একটা প্রোডাক্ট, ওরা তো এটা চেঞ্জ মার্কেট থেকে অফ করতেই পারবে না, কিন্তু ওরা এটাকে এটার স্ট্র্যাটেজিক যে পজিশনিংটা সেটাকে নিয়ে গেল হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্টের কাছে। সেটা হচ্ছে যে তুমি সুন্দর হও, আত্মবিশ্বাসী হবা, তুমি সাকসেসফুল হবা, তুমি এটা হবা। আমি বাংলাদেশে থাকতে একটা বিরাট পুরো বাংলাদেশ জুড়ে একটা রাইটিং এর একটা ক্যাম্পেইন হয়েছিল যে মেয়েদেরকে তুমি কি করতে চাও তোমার জীবনে অ্যাচিভমেন্টের জন্য, তারা লিখে জমা দিয়েছিল যে যারটা লেখাটা সবচেয়ে ভালো হয়েছিল তাকে টাকা দেওয়া হয়েছিল সে যেন তার বিজনেসটা সেট আপ করতে পারে এই ধরনের। তো এগুলো তো এই ধরনের জিনিসগুলো আসে, এগুলো এসছে সেই ধরনের ছেলে মেয়েদের হাত ধরেই যারা আসলে সমাজ পরিবর্তনই করার ইচ্ছা পোষণ করে, সে সৎ ইচ্ছাটা আছে। এবং আমরা মনে সবাই স্বীকার করবো যে অ্যাডভার্টাইজিং এজেন্সিতে যারা কাজ করে যেসব ছেলেমেয়েরা তারা বেশ স্মার্ট হয়, ভালো পড়াশোনার ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তারা তারা তাদের চিন্তা ভাবনা উন্নত হওয়াটা আশা করি আমরা, এবং বেশিরভাগ ক্ষেত্রে তার চেষ্টা করে। আমি যখন দেখেছি তারা চেষ্টা করে, ক্লায়েন্ট যদি কোনো ক্লিশে আইডিয়া দেয় তারা সেটাকে বাধা দেয়, একটুখানি সেটাকে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখানোর চেষ্টা করে। এরই হয়তো রিফ্লেকশন আমি দেখছি যে আমি সেদিন আসলে কালকে আমি বসে বসে একটু বাংলাদেশের এখনের অ্যাডভার্টাইজমেন্ট দেখছিলাম, কারণ এখানে আসার কারণে আমার অনেকদিন ধরে দেখা হয় না। সেখানে দেখলাম যে এখানে একটা বাচ্চা দেখছে, ছেলে বাচ্চা, তার বাবাকে বলছে যে মাও তো যা কাজ করে বাবা, তুমি কেন মাকে রেঁধে করো না, কখনো কখনো তুমি তো রাখতে পারো। এই যে ছোট করে আসছে, অবশ্যই এখনো বাচ্চাটার মধ্যে বলা যাচ্ছে যে রান্নাটা মারই কাজ বাচ্চাটা। তো এই ধরনের জিনিসগুলো হয় কি ক্লায়েন্ট আসলে এইসব ছেলে মেয়েদেরকে গিয়ে প্রেজেন্ট করতে হবে, তাদেরকে বোঝাতে হবে ক্লায়েন্টকে যে আপনি এইভাবে করেন, এইভাবে আপনি আপনার মেসেজটা খুব সুন্দরভাবে দিতে পারবেন। এবং আমরা যদি এই ধরনের অ্যাডভার্টাইজমেন্টের গ্রহণযোগ্যতা দেখি যে ক্লায়েন্ট জনগণ সেটাকে ভালো মতো নিচ্ছে এবং প্রোডাক্টটা ভালো হচ্ছে, এই ধরনের আইডিয়া মোর এবং মোর হবে। এবং আমার এখানে এই জায়গাটা, এই যে তাকে কনভিন্স করার যে ক্যাপাবিলিটিটা, সেটা কিন্তু আসলে একটা বড় জায়গা। মাসকাত ভাই, আপনি শিক্ষক একজন, আপনার কাছে আমার কাছে এইটা জানার যে যারা একসময় এখন মিডিয়া নিয়ে পড়ছে বা জার্নালিজম নিয়ে পড়ছে, সাধারণত একটা বড় অংশ অ্যাডভার্টাইজমেন্টের দিকে যায় বা অন্য যে কোনো সাবজেক্টেই হোক। এই যে তথাকথিত যে পড়াশোনার যে সিলেবাস, এর বাইরে যেহেতু আমাদের দেশে একেবারেই নেই, আমি জানি যে জেন্ডার যে সেন্সিবিলিটিটা বা জেন্ডার সম্পর্কে যে চিন্তার জায়গাটা, আপনার কি মনে হয় যে একজন স্টুডেন্টের ভেতরে এটা যদি একেবারেই সেই সময় ঢুকিয়ে দেওয়া যায়, সে যখন কর্মক্ষেত্রে যাবে, সে তখন অ্যাডভার্টাইজমেন্ট বানাক বা চলচ্চিত্র বানাক বা অন্য যে কোনো কাজেই থাকুক, সে একজন খুবই সেন্সিটিভ মানুষ হিসাবে এবং তার এই কনভিন্সিং পাওয়ারটাও তার
গ্রো করার বিষয় আছে স্টুডেন্ট লাইফ থেকে। এক্ষেত্রে একজন শিক্ষক হিসাবে আপনার চিন্তাটা একটু জানতে চাচ্ছি। আমার তো মনে হয়েছে যে নতুন যে প্রজন্মটা যারা পড়াশোনা করছে এখন, তাদেরকে যতটা দেখি তারা তো শুধু আমাদের উপরে নির্ভর করে বসে নেই যে ক্লাসে কতক্ষণে একটা লেকচার দিয়ে বলবো, সেখান থেকে শিখবে। এই যে ইন্টারনেট জগৎটা বিস্তৃত হওয়ার কারণে যে একটা সমৃদ্ধ লাইব্রেরি পেয়েছে তারা, এবং গোটা পৃথিবীকেই তারা দেখতে পাচ্ছে। এই কারণে অনেক স্টেরিওটিপিক্যাল ব্যাপার বা অনেক ক্লিশে ব্যাপার বা অনেক গতানুগতিক চিন্তা কিন্তু সরে যাচ্ছে। এবং এটা হয়তো আমাদের মতো বয়সের যারা আছেন বা বাচ্চা সিনিয়র যারা আছেন তারা বুঝতে পারছেন না, কিন্তু দৃশ্যপট পরিবর্তিত হচ্ছে এবং ছাত্রছাত্রীদের মধ্যে মেলামেশায় অনেক স্বতঃস্ফূর্ততা পাওয়া যায় এবং মেয়েদেরকে কিন্তু নেতৃত্বে পাওয়া যায়। যে অ্যাসাইনমেন্টের জন্য যখন গ্রুপ তৈরি করা হয়, ছেলেরা কিন্তু খুব ভালোভাবে জানে যে এটা একটা দায়িত্ব এবং এটা তাকে একটা নির্দিষ্ট দিনে জমা দিতে হবে। ছেলেরা সাধারণত একটু দায়িত্ব কম পছন্দ করে, হয় মেয়েরাই নেতৃত্বে চলে আসছে। এবং আমি যদিও ছেলেদেরকে খুব চেষ্টা করি যে একটু সাহায্য করতে, আমি জানি মেয়েরা নিজেরাই এগিয়ে যেতে পারবে, সাহায্য করি না তা না, কিন্তু মেয়েরা আসলে অনেকদিন ধরে বাধাগ্রস্ত হওয়ার কারণে বাধা ছেলে দৌড়ানোর সময় কিন্তু মানুষের মধ্যে একটা অন্যরকম গতি থাকে। মানে একটা একটা মেয়ের মধ্যে যতটা ধরেন নিজের সেলফ মোটিভেশন থাকে, ওটা একটা ছেলের মধ্যে সেভাবে থাকে না। তো সেই দিক থেকে কিন্তু মেয়েরা প্রত্যেকটা কোর্সেই আমি অনেক চেষ্টা করে দেখেছি যে মেয়েরাই হাইয়েস্ট নাম্বার পেয়ে যায়। সুতরাং সামনের সময়টা কিন্তু খুব ভিন্ন এবং এই মেয়েরাও কিন্তু বেশ ভিন্ন। এই মেয়েরা কিন্তু তারা আর ওইরকম নিজেকে আর কি পৃথিবীর সবচেয়ে অমূল্য ব্যাপার মনে করছে না। একটা থাকে না যে একটা ওই যে মানে ওদেরকে ডিঙি নৌকা মনে করছে না ছেলেগুলোকে, হ্যাঁ, নিজেকে জাহাজও মনে করছে না। এই ব্যাপারটা কিন্তু সমাজে ছিল। হ্যাঁ, আমাদের সময় দেখেছি যে একটা মেয়ে সেজে ঘুরে বেরোলে সেও কিন্তু মনে করছে যে ধরনী কাঁপছে আর কি। হ্যাঁ, তো ওই ব্যাপারটা এখন কিন্তু নাই। দেখবেন যে মেয়েরা বুঝতে পেরেছে যে আসলে হ্যাঁ, এটা চলচ্চিত্রে, গানে, কবিতায়, পেন্টিং এ মেয়েদেরকে বলা যায় যে ওভার রেটেড কিছুটা হলো না। তো এই যে নারী এবং পুরুষ যে সমান, সেটা কিন্তু আপনাকে ওই জায়গাগুলোতেও দেখাতে হবে, বিজ্ঞাপনে, চলচ্চিত্রে, সাহিত্যে, ওই জায়গাগুলোতেও নিয়ে আসতে হবে। যে একটা ছেলে মানে যে দেবদাস, আপনি চরিত্রটার কথা চিন্তা করেন, দেবদাসের যে ট্র্যাজেডি, তাই না, একটা প্রেমের জন্য সে জীবনটাকে শেষ করে দিল। আপনি দেখবেন এই দেবদাসের সংখ্যা কিন্তু এখন কমে যাচ্ছে, আমাদের প্রজন্মেই কমে গেছে। তো আমার ধারণা যে আমাদের ছাত্র যারা, তাদের মধ্যে এরকম দেবদাস হয়, ওটা চোখে পড়ে না, একটা দুটো চোখে পড়লে ওটাকে আমরা ইউটিউবার বানিয়ে দিতে চাও, ইউটিউবে যে দুঃখের কথা দুটো বলো, গুগল তোমাকে পয়সা দেবে। তো খুব কিন্তু একটা আশা জায়গা নিয়ে চিত্র আছে। মানে যেহেতু তরুণ প্রজন্মের সঙ্গে আমি ক্লাসেও মিশি, আবার সোশ্যাল মিডিয়াতেও তাদের সঙ্গে একটা বেশ অন্তরঙ্গ যোগাযোগ আছে, আমরা চিন্তা বিনিময় করি। কারণ এখন যে সময় তা কিন্তু তারুণ্যের কাছ থেকে শিখতে হবে অনেক কিছু। কারণ এই ইন্টারনেটটা যুগটা কিন্তু ওদের যুগ, ওরা কিন্তু অনেক দ্রুত অনেক কিছু বুঝে ফেলে, যেটা আমাদের পক্ষে সম্ভব না। আমি তো ছাত্রদের উপর নির্ভর করি যে এটা সেট করো, ওটা সেট করো, মানে আমি তো হাতে দিতে চাই না কোনো ডিভাইসে ক্লাসরুমের মধ্যে। আমার নার্ভাস লাগে, আমি কি ভুল করতে কি করব, ছাত্ররা কি ভাববে, মানে এক ধরনের আইটি ইলিটারেসির যে বলা যায় যে শঙ্কা আমার মধ্যে কাজ করে। তার মানে দেখেন যে সিনিয়ররাও কিন্তু জুনিয়রদের সামনে ভয় পায় যে আমার দক্ষতা এই দিকে একটু কম, ওদের চেয়ে, এটা ওরাই করবে। তো আমার মনে হয় যে একটা এই টেকনিকের সঙ্গে এখন হ্যাঁ এখানে কন্টেন্টটা দিতে হয় শিক্ষক। শিক্ষকের দায়িত্ব হচ্ছে যে ওই যে নারী পুরুষ বা ধরেন এই যে আওয়ামী লীগ, বিএনপি, হিন্দু মুসলমান, এই যে একটা বিভাজন, মানে এই ব্যাপারগুলোই আসলে শিক্ষকের এটা ভেঙে দিতে হবে। শিক্ষককে যেটা বোঝাতে হবে যে যে কোনো রকম শ্রেষ্ঠত্বের বোধ, মানে নিজেকে যে কোনো ক্ষেত্রে অন্যের যে শ্রেষ্ঠ ভাবাটাই হচ্ছে আসলে তামাদি হয়ে যাওয়া, আউটডেটেড হয়ে যাওয়া। আজকে পৃথিবী আসলে সমকক্ষ মানুষের পৃথিবী, সবাইকে পারস্পরিক ভাবে শ্রদ্ধা জানানোর পৃথিবী। এই পৃথিবীটা এখন আর কল্পনার পৃথিবীও না। আমার এটা শিক্ষককে বোঝাতে হবে।
একদমই এটাই, যে আসলে যে যারা গড়বে তাদেরকে আসলে নিজেদেরকে গড়তে হবে প্রথমে তারা। এবং হ্যাঁ, আসলে প্রজন্ম নিয়ে আশাবাদী হওয়ার আছে। আমরা যেভাবে একসময় আমরা ভেবেছি, সামনের প্রজন্ম আর এক রকম ভাবে ভাববে, এবং সেটা না হলে তো আসলে আমরা একটা জায়গায় আটকে যাব। আমি এখানে একটু একটা জিনিস একটু বলতে চাই, যে বিশেষ করে যেমন ভারতে আমি যদি বলি, আমাদের পাশের দেশ ভারতের অনেক বিজ্ঞাপন আছে যে এত আম, মানে এত উইট, এত ইন্টেলিজেন্ট বিজ্ঞাপন, যে হাসতে হাসতেই মানে কিছু টেলিকমের বিজ্ঞাপন বা কিছু মজার মজার বিজ্ঞাপন আমরা দেখি। তো সে আমাদের বাংলাদেশের বিজ্ঞাপন জগতে এখনো সেই কাহিনীর বড় অভাব, যেন কোনো গল্প নাই, জাস্ট ওই যে চুল উড়িয়ে চলে যাচ্ছে ওইটুকু। হ্যাঁ, বা ওইটুকুই, ভালো একটু রান্না করলো, মানে কোনো গল্পের মধ্যে কোনো কোনো ক্লিক করছে না কোনো কিছু। এখনো সেই যৌনতা নির্ভর কিছু বিষয়, নারীকে সেইভাবে উপস্থাপন করা, আহ, এই জায়গাগুলো আসলে মানে এখানে কি ভালো স্ক্রিপ্ট রাইটারের অভাব, নাকি আমরা আসলে মানে আমাদের প্রবলেমটা আসলে কোথায় হচ্ছে, এখানে আমরা কেন সেই জায়গাটা যেতে পারছি না? বা মেহরুন আপার কাছে একটু শুনতে চাই। আপনি যে জিনিসটা বলেছেন আসলে এটা আমি বলবো যে ক্রিয়েটিভ ইন্টেলিজেন্সের ব্যাপার, ক্রিয়েটিভ লোকের ব্যাপার। আমি যদি ভারতের কথা বলি, যে আপনি যদি ওদের অ্যাডভার্টাইজমেন্টের হিস্ট্রি দেখেন, সে কোন আদি যুগ থেকে এসছে, সব মানুষ আসলে সে ইভলভ হয়। আমাদের তো সেই, আমি যদি বলি যে খুব 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 সুন্দর অ্যাডভার্টাইজমেন্ট বা খুব নাটকীয় ধরনের, এগুলো শুরু হয়েছে কত 15-20 বছর আগে থেকে। আর আর আপনি যদি ভারতের বিজ্ঞাপন ধরেন, সেটা হচ্ছে সে 60 সে সত্যজিৎ রায় তার উপর ফিল্ম করে গেছেন। তো যে জিনিস, এটা একটা তো অবশ্যই, যেটা হচ্ছে যে আমাদের এই ধরনের স্ক্রিপ্ট রাইটার বা ক্রিয়েটিভ রাইটারের হয়তো খানিকটা অভাব আছে। বাট যেহেতু আমি আসলে আগেই বলে নিচ্ছি যে এটা হচ্ছে আমার উইক পয়েন্ট। আমি কিন্তু ক্রিয়েটিভ এজেন্সিতে কখনো জব করিনি, কিন্তু আমাদের প্রচুর মিটিং করতে হয়। তো ওখানে কিন্তু আমি প্রচুর দেখেছি খুব বুদ্ধিমান ছেলে মেয়েরা, যাদের অনেক সুন্দর ইন্টারেস্টিং আইডিয়া আসে, কিন্তু অনেক সময় সেটা না ঠিক মতো ওরা কি বলবো, সেটা করতে পারে না। প্রথমত যে আমি হয়তো খুব ক্রিয়েটিভ, আমার যে বস আছে সে হয়তো বলে, আরে আর কি বলছে, এটা তো এইভাবে হবে না, এটা হয় না, ওই যে ওই প্রোডাক্টের হয়েছে এটা হবে না, বাস বাদ গেল। তারপরে তো হয়তো আমি আমার বসকে কনভিন্স করলাম, তারপরে গিয়ে আমার ক্লায়েন্টকে বললাম, কারণ বললাম না রে ভাই, আমি সোজা রুটে যাই, আমি কোনো চ্যালেঞ্জ নিতে পারবো না রে ভাই, আমার প্রোডাক্ট যেন এইভাবে করেন বাবু, মেয়েকে একটু সুন্দর মেয়েটে দেখায় ফেলেন, তাহলে প্রোডাক্টটা বিক্রি হয়ে যাবে, আমি আমার লাভটা পাবো। তো এখানে তো আসলে অনেকগুলো পার্টি যোগ করে। প্রথম হচ্ছে যে যখন একটা অ্যাড তৈরি হয়, আমরা তো টার্গেট অডিয়েন্সকে, তাদের মাইন্ডসেটের চেঞ্জের একটা ব্যাপার আছে। যারা কাজ করে তারা হয়তো হেল্প করতে পারে এই যে এই মাইন্ডসেটের বাইরে কিছু করার, খুব রেডিক্যাল কিছু করার, অথবা একটু ডিফারেন্ট কিছু করার। আমি সেটা তার বসকে কনভিন্স করতে হয়, তারপর বস গিয়ে তারপরে হয়তো ক্লায়েন্টকে কনভিন্স করে, অনেকগুলো পার্টি ইনভলভ। তো সেই কারণে হয়তো ওভাবে এখনো আমাদের সমাজ বলেন, আমাদের ক্লায়েন্টরা বলেন, তারা হয়তো এখনো ঠিক তৈরি না এখন ওই ধরনের জিনিসের জন্য, সেটা একটা রিজন হতে পারে। তবে আমি সবসময় মনে করি যে একটা বিরাট বড় দায়িত্ব যেটা পড়ে, আমরা যদি মেয়ে হিসাবে আমি যে জিনিস দেখতে চাই না, সেই রকম ভাবে আমাকে নিজেকে আসলে প্রস্তুত করতে হবে। আমি যদি দেখতে না চাই আমাকে, কারণ আমি আগে বলেছি যে কোন একটা প্রোডাক্টের আগে কিন্তু একটা রিসার্চ হয়, আমার কাছে আসবে কোয়েশ্চেনিয়ার। আমি যদি ওখানে এই ধরনের গুলাকে, ওই সাবজেক্ট গুলাকে বাদ দিয়ে আমি আমার অন্যরকম কিছু চিন্তা ভাবনা দেই, অ্যাডভার্টাইজিং এজেন্সি গুলা সবাই কিন্তু এটা চিন্তা করতে বাধ্য। তো আমাদের সমাজের একটা বড় অংশ হচ্ছে মেয়েদেরকে আসলে এটা থেকে একটু বেরিয়ে হয়ে আসা উচিত। আর অ্যাডভার্টাইজমেন্টে দেখবেন যে দুইটা তিনটা মেয়েদেরকে 3-4 ভাবে পোট্রে করা হয়। একদম ইয়াং হলে খুব সুন্দর, অথবা বয়স্ক, সে হচ্ছে মা, মাঝামাঝি বয়সের কিন্তু কেউ নাই। তারা কিন্তু নিজে আসলে ওই বয়সে বলে হয়তো এটা একটু বেশি বেশি লাগে। তো ওই ধরনের কিন্তু মেয়েরা অ্যাচিভমেন্টে যায়, তারা একটা বেটার পজিশনে যায়, তারা একটা ভালো ভালো পজিশন ক্যারিয়ার ওয়াইজ যায়, কিন্তু সেই চরিত্র কিন্তু আসে না। সুতরাং চরিত্র হচ্ছে হয় প্রেমিকা, না হলে মা, এবং অথবা স্ত্রী, খুব গৃহিণী, সুগৃহিণী। এখন এই যে স্টেরিওটাইপ ধারণাটা, এই জিনিসটা আসলে আমাদেরকে ভাঙতে হবে, মেয়েদেরকে এটা নিয়ে আসলে কাজ করতে হবে। মাকে শিখাতে হবে বাচ্চাকে
যে তোমার তোমার বোন তোমার সমকক্ষ, সুতরাং তাকে ওভাবে ট্রিট করে বাচ্চাটা যেন বড় হয়। ছেলে বাচ্চা, যে মাসকাত ভাই বললেন যে আজকে ছেলে মেয়েরা একরকম দেখছেন, ছেলেরা কলেজে বা ইউনিভার্সিটিতে গিয়ে দেখছে যে তার বান্ধবীটা আসলে তার মতোই। আমি অনেক ছেলেদের দেখেছি জানেন, যারা পড়াশোনার উপর ভীষণভাবে ডিপেন্ডেন্ট মেয়েটার উপর, কিন্তু এট দ্য এন্ড তারপর মেয়েটাকে উনোই ভাবছে, মেয়েটাকে ছোটই ভাবছে। হ্যাঁ, ভালো ছাত্রীও, কিন্তু আলটিমেট ডিসিশন নিতে পারবে না। মানে সব জায়গায় নিজেকে সুপিরিয়র ভাবার জিনিসটা না কিছুতেই ছেলেদের যায় না, এবং এটা যায় না। ওদেরকে দোষ দেওয়ার মেইন দিব কি, মানে এটা তো আসলে ওভাবে বড় হয়েছে ওরা, তাই না? সারাক্ষণ দেখে 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 চারপাশে সিনেমা, ফিল্ম, পরিবারে মা বাবা সবাই তো তার রোল মডেল, তার বাবা করছে, তার ভাই করছে। সুতরাং এই জিনিসগুলো আসলে খুব খুব দরকার। যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট সমাজ ভাঙার জন্য, সমাজের ধারণা ভাঙার একটা ওয়েপন হতে পারে, হেল্প করতে পারে, কিন্তু মূলত মেয়েদেরকে আসলে না নিজেদেরকে তৈরি করতে হবে আসলে। তাহলে অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সিতে প্রচুর নারীকে নিয়োগ দেওয়ার ব্যাপার আছে, প্রচুর মেয়েরা কাজ করা উচিত আরো বেশি, না নাকি? করে, এখনো করে। আমি যখন এসছি এখনো করে, স্পেশালি এই ওয়ার্ল্ডে তো, পশ্চিমে তো মানে ভীষণ। আমাদের আপনি এজেন্সিতে গেলে দেখবেন যে মনে হবে আমি একটা মিটিং বসে বসে গুনি কয়টা ছেলে কয়টা মেয়ে। মাঝে মাঝে এরকম আছে 5-6টা একটা মিটিং এ 6 জন, আমরা 4টাই মেয়ে 2টা ছেলে। আবার কথা যেটা বললেন মেয়েরা খুব সিনসিয়ার হয়, আমি বলছি না ছেলেরা হয়, ছেলেরা প্রচুর হয়। হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে মাসকাত ভাই যেটা বলছিলেন যে সিনসিয়ারিটিতে মেয়েরা একটু এগিয়ে আছে, এবং আমার কাছে মনে হচ্ছে যেহেতু এই জিনিসগুলো মেয়েদের অবমাননার জায়গা, পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গিটাকে ভাঙার বিষয়, মেয়েদের অনেক বেশি নিয়োগ আসার প্রয়োজন আছে। মাসকাত ভাই, এখানে আপনার কি মনে হয় যে এই যে ক্লায়েন্টকে বোঝাতে যাচ্ছে, বা ইভেন সুপিরিয়র বসকে, যে একটা স্ক্রিপ্ট লিখলাম, একটা কপি লিখলাম, তারপর আমি আমার বসকে কনভিন্স করতে পারছি না, বস বলছে হয়নি কিছু, বাদ দে, এটা বাদ দাও। হ্যাঁ, তখন আমি পিছিয়ে আসছি, আমি তাকে চ্যালেঞ্জ করতে পারছি না, বা আমি তর্ক করছি না। এই জায়গাটা কেন? এটা কি আমাদের দেশে জব নিয়ে, চাকরি নিয়ে যে আমরা একটা ইনসিকিউরিটিতে ভুগি, যে আচ্ছা যাই হোক, দিন শেষে আমি কাজটা করে দিলাম, খুশি করলাম সবাইকে, এবং আমি আমার বেতনটা তো পেলাম, কিন্তু আমি আমার যে একটা দায়িত্ববোধের জায়গা থেকে আমি কোনো চ্যালেঞ্জ নিলাম না, আমি কোনো পরিবর্তনের জন্য কোনো যুদ্ধ করলাম না, লড়াই করলাম না। তা আপনার কি মনে হয় যে সোসাইটির এই যে চাকরি নিয়ে এক ধরনের, তারপর একটা ব্যাপার আছে যে ধর্মান্ধতা, মৌলবাদিতা, যে আমি একটা ইউনিক আইডিয়া বা আমি একটু ডিফারেন্ট ওয়েতে একটা বিজ্ঞাপন করব, আমার সোসাইটিকে আমি আসলে কতটা ফেস করতে পারবো, আমার ভেতরে বা আমার অফিসেই আমি সেটা প্রেজেন্ট করতে পারবো কিনা, এই এই যে উপাদানগুলো, এইগুলো কি আসলে বড় আকারে কাজ করে? আপনি কি বলেন, আপনার কি মনে হয়? নিশ্চয়ই করে, যেহেতু চাকরির ব্যাপারটা হয়েছে কি, যে চাকরি, একটা মানুষের চাকরি নিয়ে তো তার শুধু নিজের চিন্তা না, তার প্রতিবেশীর তো ঘুমই হয় না পাশের বাসার ছেলে মেয়েটাকে নিয়ে। আমার ছাত্রছাত্রীরা অনেকে, কেউ যদি মন খারাপ করে থাকে, এটা একটা কমন ব্যাপার, যে কি ব্যাপার তুমি এরকম হতাশ কেন, যে আমার পাশের বাসার আন্টি সেদিন বলছিল তুমি তো কিছুই করতে পারলো না, কিসে পড়ো, বিদেশ ডাক্তার হতে পারলো না, এখনো এই চলছে। হ্যাঁ, বা মেয়েদের ক্ষেত্রে তো আর এক কাছে উঠে গিয়ে আরো কিছু আন্টি আছে যারা ওই মেয়ের কবে বিয়ে হবে সেই লগ্নের অপেক্ষায় আছে। হ্যাঁ, তো এই যেখানে সমাজ, যে একটা চাকরি, একটা বিয়ে, আপনি বুঝতে পারছেন যে একেবারে কতগুলো যে, মানে মনটাকে এত ছোট করে দিচ্ছে একটা বাচ্চার মনের মধ্যে এত অনিশ্চয়তার বোধ দিয়ে দেওয়া হচ্ছে, এত ভুল প্রতিযোগিতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, যে জীবনটাকে উদযাপনই করতে পারছে না। আসলে তো ছাত্র জীবনটাও উদযাপনের, কাজের সময়টা উদযাপনের। একজন মানুষ জীবন উদযাপন করতে না পারলে তো এই ধরনের কোনো কাজই সম্ভব না, সেখানে তো ক্রিয়েটিভ কাজ আরো সম্ভব না। তো যদিও যারা বিজ্ঞাপনী সংস্থায় কাজ করে তারা কিন্তু আমাদের সমাজের মধ্যে সবচেয়ে সাহসী ছেলে মেয়েদের, কারণ ওরা জানে যে কেউ যদি কাজ জানে তার পিছে এখন কোম্পানি ঘুরবে, হয়তো একটু সময় লাগে, একটা স্ট্রাগল থাকে, কিন্তু বিজ্ঞাপনী সংস্থায় আসলে যারা এই প্রতিষ্ঠানকে অস্বীকার করে, যারা ধরেন ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায় না, বা সিভিল সার্ভিসে যেতে চায় না, বা বড় সাহেব হতে চায় না, তারাই আসলে কপি রাইট করতে চায়। এটা কিন্তু আপনি সব জায়গায় পাবেন, সব জায়গায়। সুতরাং এই জায়গাটাতে
আসবে এবং চিন্তার পরিবর্তন হচ্ছেও। এবং মেয়েরা আপনি আর উপায় নেই তাদেরকে না নিয়ে, কারণ ওই যে আমি রেজাল্টের কথা বললাম তো, বা এখনকার দিনের আপনি যে কোনো বিশ্ববিদ্যালয়ের ফলাফল দেখেন মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্টে, দেখবেন মেয়েরা ভালো করছে, এই মেয়েরাই তো মিডিয়াতে চলে যাবে, আপনাকে তো তাদেরকে দিয়ে কাজ করাতে হবে। সুতরাং তারা যখন কাজের মধ্যে চলে আসবে তখন প্রেশারটা বাড়াতে পারবে। এখানে হ্যাঁ মালিক পক্ষকে নিয়ে একটা সমস্যা আছে যে তাদের সঙ্গে একটা জেনারেশন গ্যাপ আছে। হ্যাঁ, এবং এই মালিকেরাও কিন্তু ওইভাবে অষ্টাদশ শতাব্দীর চিন্তা নিয়ে বসে থেকে এখনো মনে করছে যে এটা বাইজি নাচানোর একটা জায়গা। আসলে তা না। কিন্তু আপনি দেখবেন বলিউডের ছবিতে আইটেম নাম্বার সরে যাচ্ছে, এখন মানুষ জীবনের গল্প শুনতে চাচ্ছে। নারী প্রধান চরিত্রে যে অভিনয় করতে পারে সেটা আপনি বলিউডে দেখবেন, কাহানি চরিত্রে এই এই যে একটা পরিবর্তনের সময়, এই সময়টাতে খুব বেশি চিন্তা করার কিছু নেই। আপনি দেখেন সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেক রিফর্ম নিয়ে আসতে পারে। আসল রিফর্ম এইভাবেই আসবে, ওই টার্গেট অডিয়েন্স এই নানাভাবে প্রস্তুত হলে তখন বিজ্ঞাপনী সংস্থাও ওইভাবে বিজ্ঞাপন বানানোর জন্য প্রস্তুত আছে। আর আমাদের দেশের, বাংলাদেশের বিজ্ঞাপন যে একদম দুর্বল তাও না। আপনি আপনি বলেন যে মালিক কি বাতি লাগাই কাটা কুটা কিছুই দেখি না, মাছের রাজা ইলিশ, বাতির রাজা ফিলিপস, এই যে একটা বিজ্ঞাপন, এটা কিন্তু একটা গল্প বলেছে এবং এবং এই গল্প কেউ ভুলতে পারে না। এরকম অনেক সুন্দর সুন্দর বিজ্ঞাপন আছে, কিন্তু আমাদেরকে কনফিউজ করে ফেলে কি যে মালিক ধরেন টিভি চ্যানেল দেখতে যে অন্য কোনো দেশের একটা বিজ্ঞাপন দেখেছে, দেখে তার মধ্যে আপনি বলছেন যে স্থূল চিন্তা ভাবনা এসে যেতে পারে, সে তখন ওরকমই ভাবছে যে এখানে এইভাবে নারীকে উপস্থাপন করলে হয়তো বিক্রি হবে প্রোডাক্ট। বিক্রি প্রোডাক্ট আর ওভাবে হয় না। মনে হয় যে আপনি গল্প বলে কনভিন্স করে তখনই বিক্রি করতে পারবেন প্রোডাক্ট। ওই যে রেড কার্পেট এবং ইলিউশন শোবিজের যে জিনিসটাকে তৈরি করা হয়েছিল, যে জায়গাটা মোটামুটি নারী নিগ্রহের একটা জায়গা হয়ে দাঁড়িয়েছিল শিল্প সাহিত্য চলচ্চিত্রের নামে, ওই জায়গাটা ধীরে ধীরে পরিচ্ছন্ন হতে শুরু করেছে। এখানে কোয়ালিটি ম্যাটার করবে এবং এখন তো ইন্টারনেট যুগে কোয়ালিটি আরো ম্যাটার করছে। সুতরাং বিজ্ঞাপনের ভবিষ্যৎ সবসময় উজ্জ্বল, এবং বিজ্ঞাপন কিন্তু আপনি দেখবেন যে সময়কে মোটামুটি ভাবে ডকুমেন্ট করে, প্রামাণিক একটা উপাদান হিসেবে থেকে যাবে। কিন্তু বিজ্ঞাপন থেকে ওই সময় সমাজকে বুঝতে পারবে। যারা সমাজ বিজ্ঞানী তারা বিভিন্ন সময় সমাজকে বুঝতে গিয়ে বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিজ্ঞাপন গুলো দেখে। বিজ্ঞাপন তো লাইফস্টাইলটাকে তুলে ধরে। আমি জাস্ট শেষে জাস্ট একটা কথা এখানে যুক্ত করতে চাই যে বিজ্ঞাপন কখনো কখনো ইলিউশনও দিয়ে দেয়। যেমন ধরুন এই যে আমাদের দেশে এই যে লিভিং রুম বা ড্রয়িং রুম সাজানোর যে একটা প্রবণতা, আপনি দেখবেন যে মানে আমাদের ড্রয়িং রুম গুলো বদলে গেল, হুমায়ুন আহমেদের নাটক চলে যাওয়ার পরে প্যাকেজ নাটক আসলো। প্যাকেজ নাটক এবং বিজ্ঞাপন এরা এমন এক ধরুন ড্রয়িং রুম নিয়ে আসলো যেটা অনেক খরচের ব্যাপার। সেখানে মুখোশ থাকবে ঝুলানো, তারপরে চেহারা গুলো কিন্তু ধীরে ধীরে কেমন যেন মানে অন্যরকম। আজকাল প্রপিক দেওয়ার সময় যে বিউটি অ্যাপ্লিকেশন দিয়ে যেরকম করে সবাই আমরা নিজেদেরকে সুন্দর করে তুলে ধরতে চাই, ওইরকম একটা ব্যাপার এসে গেল। এতে করে হলো কি যে এই যে একটা বহিরাঙ্গের ঝলকানির সৃষ্টি করা, ওইটার কিন্তু একটা ইলিউশন তৈরি করে। তখন সবাই ভাবছে যে আমাকে স্মার্ট হতে গেলে, আবার মোটিভেশনাল স্পিকাররাও আছে বিভিন্ন জায়গায় যে বলে বেড়ায় স্মার্ট হবে, মানে মাথার বুদ্ধি বাড়াতে হবে সেটা বলে না। স্মার্ট মানে মেট্রোসেক্সুয়াল হও, পার্লারে যাও, একটু স্পা নাও, মানে ফেসিয়াল করে এসো। এই যে একটা আপনি বুঝতে পারছেন যে এই জিনিসগুলো কিন্তু উপর থেকে দেওয়া হয়। বিজ্ঞাপনেই যদি আপনি সফল মানুষকে তুলে ধরেন, সফল মানুষ মানে ওইরকম একটা ঝকঝক করবে। হ্যাঁ, সফল মানুষ যেন ক্যাজুয়াল হতেই পারে, আসলে কিন্তু ক্যাজুয়াল মানুষেরাই সফল। আপনি মার্ক জুকারবার্গের দিকে তাকান, বিল গেটসের দিকে তাকান, তো এই কিছু স্টেরিওটাইপ এখনো বিজ্ঞাপনের মধ্যে আমাদের দেশে রয়ে গেছে, অন্য জায়গায় উঠে যাচ্ছে। আমার ধারণা দেখতে হবে যে বাস্তবে আসলে সফল চরিত্রগুলো কেমন। কল্পনা মানে সফল চরিত্রকে নিয়ে আসলে হয় কি মানুষের খরচ বেড়ে যায়, সবাইকে পার্লারে যেতে হয়, তখন সবাইকেই ধরুন নিজের জামা কাপড়ের পিছনে অপ্রয়োজনীয় খরচ করতে হয়। হ্যাঁ, প্রত্যেকেই নিজেকে যদি মানে ধরেন একটা হলিউডের নায়ক, সবাই জর্জ ক্লুনি হওয়ার চেষ্টা করে, ছেলেরা মেয়েরা নানান রকম থাকতে পারে। এইটা খারাপ। এই যে ইলিউশনটা বিজ্ঞাপন দিয়ে দেয়, একটা বলা যায় যে লাক্সারিয়াস লাইফের একটা অ্যাফ্লুয়েন্সের ছবি যে এঁকে দেয়, এটা একটা ভুল ছবি।
একদমই ঠিক। আসলে যে এই যে ইলিউশনটা আমাদের আসলে ওই ওই এরাটা আমাদের পার হওয়ার সময় এসে গেছে। আমাদের এখন আসলে নতুন করে ভাবতে হবে যে সবকিছুরই একটা চেঞ্জ আসে এবং নিজেদেরকে খাপ খাইয়ে নেওয়ার ব্যাপার। আহ, আপনি যেটা বলছিলেন যে যে পরিবর্তন, সমাজ পরিবর্তনের বিষয়টা বিজ্ঞাপনকে বুঝতে হবে। তো সমাজ পরিবর্তনে আমি একটু মেহরুন আপাকে বলি যে এখন আমরা, মেহরুন আপা রেগুলার লেখেন, নারীবাদ নিয়ে লেখেন, আমাদের ফেমিনিস্ট ফ্যাক্টরি রেগুলার লেখিকা। তো মেহরুন আপা, এই যে ফেমিনিজমের যে একটা জোয়ার, যেটা ধরেন হয়তো পশ্চিমে অনেক আগে আসছে, নারী অধিকার নিয়ে আমরা বাংলাদেশে এখন যেভাবে কথা বলছি হয়তো 5 বছর আগেও আমরা সেভাবে কথা বলতে পারি নাই। তো এই যে জায়গাটা, নারী অধিকার বলেন বা আপনি তত্ত্ব হিসাবে ফেমিনিজমকেই বলেন, যেভাবেই হোক মূল উদ্দেশ্য একটাই। তো আমরা যেভাবে চিন্তা করছি, যে চিন্তার জায়গাটা আমরা আগে কখনো চিন্তা করি নাই, বা চিন্তা করলেও আমরা প্রকাশ করতে পারি না। তাহলে এই যে আমরা প্রকাশ করছি, এখন ধরেন সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করছি, আমরা আমাদের লেখালেখিতে প্রকাশ করছি, কিছু কিছু চলচ্চিত্র নাটকে অল্প স্বল্প প্রকাশ করছি। তো আপনার কি মনে হয় যে এই যে র্যাডিক্যাল একটা চিন্তা প্রকাশের বিষয় আসছে, এইটা কি এখন বিজ্ঞাপন জগতে আসার সময় হয়েছে? এবং সেই পরিবর্তনের ছাপটা আহ কি সামলে নিতে পারবে, নাকি খুব ধীরে আগাতে হবে, নাকি একটা আঘাত করে দিতে হবে? যেমন আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে যখন লিখতে শুরু করেছি না, অত কিন্তু আমরা ভেবে করি নাই যে আমি একটা লিখে দিয়েছি। যখন লিখেছি নারীর সেক্সুয়াল কোনো সমস্যার কথা, তখন আমাকে অনেক গালি দিয়েছে, কিন্তু আমি কিন্তু লিখে দিয়েছি, বা আরো একজন কেউ লিখেছেন। হ্যাঁ, তো এই জায়গাটাই, এই যে ধাক্কাটা, এটা কি বিজ্ঞাপন জগতেও একটা ধাক্কা আপনার মনে হয় যে সেভাবে দেওয়ার প্রয়োজন আছে, নাকি খুব ধীরে আগাতে হবে? যেটা হচ্ছে যে ফেমিনিজম নিয়ে লেখা এবং যা হচ্ছে লাস্ট কয়েক বছরে, আর সত্যি কথা বলতে যে এই যে আমি লেখালেখি করছি, এটা তো আমিও করতাম না 2 বছর আগে। আমার এসব কথা মাথায় আসতো, কিন্তু আমি প্রকাশ হয়তো ভাবে করিনি, করছি। এবং আমি ভীষণই আশাবাদী যে এগুলো রিফ্লেক্টেড হবে আমাদের বিজ্ঞাপনে, আমাদের নাটকে, চলচ্চিত্রতে, নারীদের চরিত্র চিত্রায়নে। এখন যে জিনিসটা হচ্ছে যে সেটা ঠাস করে হবে কিনা। এখন আমাদের সমাজ ব্যবস্থায় শুধু নারী, একটু আগে যেটা আপনি বলেছিলেন মনু, যে ধর্ম, আমাদের দেশে কিন্তু একটা ভয়ঙ্কর একটা ধর্মান্ধতা আছে। এটা আমরা জানি, কিন্তু লুকানোর বিষয় নেই। আজকে আপনি, আমার হিজাব নিয়ে কোনো সমস্যা নেই, পার্সোনাল উইশ, বাট আপনি আজকে 40 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন, আর আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন। আমার ইউনিভার্সিটি, আমি জাহাঙ্গীরনগর থেকে পাশ করা, আমার সময় আমি কয়টা মেয়েকে দেখেছি আর এখন। সুতরাং আসলে সবকিছু তো রিফ্লেক্ট করে। আমি যখন নিজেকে ঢাকিও ভাবে, তখন আমার মনোজগতেও তো কিছু চেঞ্জ আসে। তো আমি জানি না সত্যিকার অর্থেই এই প্রজন্মের মেয়েরা আসলে পড়াশোনায় ভীষণ শার্প হচ্ছে, তারা হয়তো খুব ভালো ডাক্তার হবে, ভালো প্রশাসনিক জব করতে পারবে, ভালো, এই ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই। কিন্তু তারা কি কোনো এই ধরনের রেডিক্যাল জব বা এই ধরনের কোনো ভিন্ন মতের জবে তারা কি আসতে কতটুকু উদ্যোগী হবে, হলে কতটুকু তারা নিজেদেরকে প্রকাশ করবে, নিজেদের চিন্তা ভাবনা ইমপ্লিমেন্ট করবে, এটা নিয়ে আমার একটু কোয়েশ্চেন আছে। এটা নিয়ে আমি শিওর না, আমি যেহেতু দেশ থেকে দূরেও। সুতরাং ধর্ম ধর্ম একটু আগে আমরা বলছিলাম যে আমাদের স্ক্রিপ্ট রাইটাররা বা আমাদের যারা অ্যাডভার্টাইজমেন্টের স্টোরিটা বিল্ড করে, যারা, তারা কেন অতটা ক্রিয়েটিভ লাইক ইন্ডিয়ার মতো কেন না? কারণ আমাদেরকে না আমি শুধু বলেছিলাম ক্লায়েন্ট আর আমার বসদের কথা, কিন্তু এখানে আমাকে সমাজকে যে কি ভীষণ ভাবে ভাবতে হয়, যেটা একটা বড় উপাদানই আসলে আমি মিস করে গেছিলাম। আমার অনেক আইডিয়াই হয়তো বাদ হয়ে যাবে, সেটা সবাই পছন্দ করলে আমি জানি যে আমার অডিয়েন্সই নিতে পারবে না। আমি সেদিন একটা সিনেমা দেখছিলাম, নগর কীর্তন বলে, কেউ যদি না দেখে থাকেন দেখতে পারেন। সেটা হচ্ছে রূপান্তরকামী, একটা ছেলের সঙ্গে আর একটা পুরুষের প্রেমের কাহিনী। কৌশিক বন্দ্যোপাধ্যায়, ভীষণ সুন্দর, ভীষণ ভীষণ সেন্সিটিভ, ভীষণ মানে আপনার ক্লোজ, মানে ভাল লাগবে, আপনার কান্না আসবে, এরকম একটা কাহিনী। আমাদের দেশে কি করতে পারবে কেউ? পারবে? সমকাম নিয়ে একটা কথা বললেই তো তাকে খুন করার জন্য চাপাতি নিয়ে দৌড় দেয়, সেই মানুষটাকে হাত জোর করে ক্ষমা চাইতে হয়। তো সেখানে একটা বিজ্ঞাপন সংস্থার মালিকের কিংবা একদম বিজ্ঞাপন সংস্থার কর্ণধারের অতটা কি রেডিক্যাল, অত কোনো কিছু করার কি ঠাস করে করা কি সম্ভব? আমার মনে হয় ঠিক অতটা আমাদের সমাজ ব্যবস্থার জন্য বলছি হয়তো সম্ভব না। তবে আমি শিওর যেটা রিফ্লেক্টেড হবে, সাটল হইতে হবে, আস্তে আস্তে এটা একটু বাড়বে। এবং আমি দেখছি তো কিছু কিছু আছে, যেমন আপনারা জানেন কিনা জানেন, ফেয়ার অ্যান্ড লাভলি চেঞ্জ হয়ে ফেয়ার অ্যান্ড গ্লো, সরি, লাভলি অ্যান্ড গ্লো
নাম চেঞ্জ চেঞ্জ করেছে। হ্যাঁ তো কিছু না কিছু তো হবে, ব্যবসা তো আর ছাড়বে না কেউ, ইউনিলিভারের এত লাভজনক জিনিস তো চেঞ্জ করবে না। তো আমি হয়তো ঠাস করে হবে না মুনমুন, কিন্তু আমি আমি ভীষণই আশাবাদী যে এটা প্রকাশ হবে, এবং মেয়েরা আসলে এ ব্যাপারে মুখ্য ভূমিকা পালন করবে, পুরুষরাও করবে ডেফিনেটলি, তবে নিজের কথা নিজে না বললে তো অন্যরা শোনে না। না, তো আসলে মেয়েরা পারস্পরিক একটা সহযোগিতার মধ্যে দিয়ে সমাজকে পরিবর্তন করব। তবে আমার কাছে মনে হয় যে যেহেতু অবমাননাটা মেয়েদের উপরে বেশি আসে, মেয়েদের এখানে একটা বড় ভূমিকা নেবার আছে। আহ, এবং মাসকাত ভাই স্বীকার করেছেন যে নারী সবসময় একটু বেটার কাজ করছে, তার ছাত্রীরা ভালো কাজ করছে। অফকোর্স আমরা সম্মানিত। মনে করি যে এটা এটা একটা অবশ্যই বড় অ্যাপ্রিসিয়েশন একজন শিক্ষকের কাছ থেকে, যে আসলেই। এবং এটা আমরা আমাদের প্রতি বছর বোর্ড পরীক্ষাতেও আমরা ফলাফলগুলোতে দেখি যে মেয়েরা ভালো করছে। তো এখানে আসলে এককভাবে মেয়েদের কিছু করার নাই। আমাদের চিন্তার জগতে পুরুষদেরও চিন্তার জগৎটাকে বড় করার আছে, সমাজটাকে পরিবর্তন করতে হবে এইভাবেই। এবং সেক্ষেত্রে যত ধরনের গোঁড়ামি, অন্ধত্ব সবকিছুর বিরুদ্ধেই আমাদেরকে লড়াই করতে হবে। কিন্তু একই সাথে মনে রাখতে হবে যে জনগোষ্ঠীর একটা বড় অংশ অশিক্ষায় আছে, দারিদ্র্যের মধ্যে আছে, সুবিধা বঞ্চিত অবস্থায় আছে। তো সেই জায়গাটায় আসলে যে ড্রাস্টিক একটা চেঞ্জ হয়তো ওভাবে আনা সম্ভব না, কিন্তু আমাদেরকে থেমে থাকলে হবে না, কাজ করে যেতে হবে। এক্ষেত্রে যারা বিজ্ঞাপন জগতে কাজে আসবে তাদেরকে তৈরি করার ক্ষেত্রে প্রতিষ্ঠানের ভূমিকা আছে, এবং পরবর্তীতে তারা যেখানে কাজ করবে সে কর্মস্থলের একটা সহযোগিতা এবং চ্যালেঞ্জ একসেপ্ট করার মতো মানসিকতা থাকারও ব্যাপার আছে। মাসকাত ভাই, মেহেরুন আপা, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আমি আশা করব যে আমাদের অনুষ্ঠান তার থেকে কিছু আমরা অন্তত আইডেন্টিফাই করতে পেরেছি জায়গাগুলো, এবং দরকার হলে আমরা এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আরো কথা বলবো। আপনারা অনেক কষ্ট করে সময় দিলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। এবং ফেন্স ফ্যাক্টর আপনাকে মুনমুন, মাসকাত ভাই অনেক আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুভরাত্রি।